অন্ধকারাচ্ছন্ন করে রাত নেমেছে সারা শহরে। চাঁদের আলোটাও যেন লোপ পেয়েছে আজ। অমাবস্যা রাতের মতো অন্ধকারে ছেয়ে গেছে আশপাশ। আকাশটা গুমট মেরে আছে। মৃদু বাতাসের তালে ক্ষণে ক্ষণে জানালার সফেদ রঙা পর্দাটি উড়ছে। পরিবেশটা ভুতুড়ে পরিবেশের চেয়েও কম লাগছে না। এমনকি পরিবেশে একজন রমণী দুঃখ ভয়াক্রান্ত মন নিয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে নিকষ কালো আকাশের দিকে চেয়ে আছে। রাত এখন 11:30। রাস্তাঘাটে মানুষজনের চলাফেরাও প্রায় কমে এসেছে। রাস্তার সোডিয়াম লাইটের এক টুকরো তির্যক আলো এসে পড়েছে মায়াবী মুখশ্রী মেয়েটির নরম গালের এক সাইডে। সেই আলোতে তে নামক রমণীটির মুখে এক পাশ দৃশ্যমান এবং অপর পাশ অদৃশ্য হয়ে আছে। তে চোখ দুটো বেয়ে টপ টপ করে অশ্রু গড়িয়ে পড়েছে। অজানা আতঙ্কে মনটা ভীত শঙ্কিত হয়ে উঠেছে। বিষণ্ণ মনটা নিয়ে সে একধানে অন্ধকারাচ্ছন্ন আকাশের পানে চেয়ে তার মনের অব্যক্ত কথাগুলো গোপনে আওড়াচ্ছে। কান্নার দাপটে ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে তার শরীরটা। হঠাৎ তার পিছনে একজন মানুষের অস্তিত্ব অনুভব করে সে। মানুষটা ধীরে ধীরে একদম তার সন্নিকট এসে পিছন থেকে আলতো করে তাকে জড়িয়ে ধরে। মানুষটার দুটো হাত এই মুহূর্তে তার পেটের কাছে আলতো করে চেপে রাখা। তে চমকে উঠে অন্যমনস্কতা থেকে বেরিয়ে এসে স্বাভাবিক হওয়ার জন্য ডান হাতটা উঠিয়ে ওড়নার কণা দিয়ে চোখে জমে থাকা অশ্রুকণা মুছে নিল। পিছনের মানুষটাকে কোনোভাবেই বুঝতে দেওয়া যাবে না যে সে কান্না করছিল, কিন্তু তার মনোভাবে ছেদ ঘটিয়ে পেছনের মানুষটা তার দুই কাঁধে হাত রেখে সম্পূর্ণই তার দিকে ঘুরিয়ে নিল। তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে এই মুহূর্তে তার স্বামী তাকে আপাদমস্তক পরখ করতে লাগলো। জঙ্কুক নামক সুদর্শন প্রেমিক পুরুষটা তার প্রিয়তমা বউকে পরখ করা শেষ হলে সে চিন্তিত ভঙ্গিতে আদুরে গলায় তের দুই গালে তার দু হাত রেখে প্রশ্ন করলো, কি হয়েছে বউ? কান্না করছো কেন? কেউ কি তোমায় কিছু বলেছে? তে তৎক্ষণাৎ মাথা নাড়িয়ে বলল, কোথায়, কাঁদছিলাম না তো, আর কেউ কিছুই বলেনি আমাকে। জঙ্কুক সন্দিহান চোখে কতক সময় চেয়ে থাকলো তের দিকে। কিছু একটা আঁচ করতে পেরে সে খানিকটা কঠোর গলায় বলল, তুমি আবার বাচ্চার জন্য কান্না করছো তাই না? ধরা পড়ে যাওয়ায় তে কাচুমাচু ভঙ্গিতে আমতা আমতা করে বলল, না তো, কোথায় কান্না করছিলাম? তুমি অযথাই ভুল ভাবছো। জঙ্কুক তের দুগাল থেকে তার দু হাত সরিয়ে তাকে এক হাতে শক্ত করে তার বুকে জড়িয়ে ধরে শান্ত কণ্ঠে বলল, আমার কাছ থেকে লুকাতে হবে না, আমি সব বুঝি। তোমাকে বারবার মানা করা সত্ত্বেও কেন এসব নিয়ে চিন্তা করো? কেন এসব ভেবে নিজেকে কষ্ট দাও? আমি কি তোমার জন্য যথেষ্ট নই? বলেছি তো, আমাদের বেবি না হওয়াতে আমার কোনো আফসোস নেই। সৃষ্টিকর্তা আমাদের ভাগ্যে সন্তান লেখেননি। ভাগ্যের উপরে কি কারো হাত আছে বলো? কেন শুধু শুধু কান্না করো? নিজে কষ্ট পাও আর আমাকেও কষ্ট দাও। কেন এরকম করো বলো তো? তে আর একটা কথাও বলতে পারলো না। প্রেমিক পুরুষটার স্নেহাতুর কথায় হু হু করে কান্না করে দিল। তে কান্নার আওয়াজ শুনে জঙ্কুক অস্থির হয়ে পড়ে। কি করবে ভেবে পাচ্ছে না। তার মায়ের পরে এই একজন রমণীর কান্না সে সহ্য করতে পারে না। জঙ্কুক তার দু হাতের আঁচলায় তের কান্নারত মুখটা তুলে তার কপালে একটা গাঢ় চুমু খেলো। ডান হাত দিয়ে তার চোখের পানি মুছে দিয়ে অভিমানী কণ্ঠে বলল, আমাকে কষ্ট দিলে বুঝি তোমার খুব ভালো লাগে তাই না? কর্ণকুহরে অনাকাঙ্ক্ষিত কথাটা শুনে তে তৎক্ষণাৎ মুখটা উপরে তুলে মাথাটা ডানে বামে এড়ে ভেজা চোখে জঙ্কুকের চোখের দিকে তাকিয়ে আদুরি ভঙ্গিমায় বলল, একদম না। তুমি কষ্ট পেলে তো আমারও কষ্ট হয়, সেটা কি তুমি জানো না? তাহলে কান্না করছো কেন? তোমার কান্না যে আমি সহ্য করতে পারি না, সেই কথা কি তুমি জানো না? ইচ্ছে করে আমাকে আরো কষ্ট দিচ্ছ। তে কান্না ভেজা কণ্ঠে আবারও জঙ্কুককে জড়িয়ে ধরে বলল, আর কান্না করব না, প্রমিস। তে মুখের কথা কেড়ে নিয়ে জঙ্কুক একটু রাগ দেখিয়ে বলল, একদম প্রমিস করবে না। তুমি যে কেমন প্রমিস রাখতে পারো সেটা জানা আছে আমার। আমি বাসা থেকে বের হলেই কান্নাকাটি শুরু করে দিবা। জানি আমি। তে দু চোখ বেয়ে টপ টপ করে অশ্রু ঝরছে। শত চেষ্টা করেও সে কান্না থামাতে পারছে না। তার খুব ভয় হয়, তাদের সন্তান না হওয়ায় যদি কখনো জঙ্কুক তাকে ছেড়ে চলে যায় তাহলে তার কি হবে? সে কাকে নিয়ে বাঁচবে? সে যে ভীষণ ভালোবাসে তার স্বামীকে।
অবশ্য জঙ্কুকও তাকে খুব বেশি ভালোবাসে, সেই কথা সে জানে। তবুও কেন যে তাকে হারানোর ভয়টা মনে মনে বাসা বেঁধেছে সে জানে না। তে যখন ইন্টার ফার্স্ট ইয়ারে পড়তো, জঙ্কুক তখন অনার্স ফাইনাল ইয়ারে পড়তো। তে কলেজের কাছে ছিল জঙ্কুকদের ভার্সিটি। তের সাথে যাতায়াতের পথে প্রতিদিনই জঙ্কুকের সাথে দেখা হতো। জঙ্কুক যে তাকে পছন্দ করত সেটাতে জানতো না। হঠাৎই একদিন জঙ্কুক তাকে প্রপোজ করে। সত্যি বলতে তেরও জঙ্কুককে ভালো লাগতো, কিন্তু প্রকাশ করতে পারতো না। প্রপোজ করার 2 দিন পরেই তে উত্তর জানিয়েছিল যে সেও জঙ্কুককে ভালোবাসে। তারপর থেকে টানা 2 বছর তারা রিলেশনশিপে ছিল। তে যখন ইন্টার পাস করে ভার্সিটিতে পা রাখে, জঙ্কুক তখন ভালো একটা জব পেয়ে যায়। তার মা বাবার সঙ্গে বিয়ের প্রপোজাল নিয়ে তেদের বাড়ি যায়। আশ্চর্যজনকভাবে তের মা বাবাও বিয়েতে রাজি হয়ে যায়। এরপর পারিবারিকভাবেই তাদের বিয়েটা সম্পন্ন হয়। বিয়ের পর ভালোই কাটছিল তাদের দিনগুলো। সংসারের পাশাপাশি পড়াশোনাও সমান তালে চালিয়ে যাচ্ছিল তে। কিন্তু বিয়ের 2 বছর পেরিয়ে যাওয়ার পরও যখন তে কনসিভ করতে পারছিল না, তখন তার জোড়াজোড়িতেই জঙ্কুক তাকে নিয়ে হসপিটালে যায়। ডাক্তার দুজনকেই পরীক্ষা নিরীক্ষা করে জানায় যে প্রবলেমটা তের। প্রজনন তন্ত্রের সমস্যার কারণে সে কখনোই গর্ভধারণ করতে পারবে না। তবে উপরওয়ালা চাইলে সবই সম্ভব। সেদিনের পর থেকে তে মানসিকভাবে ভেঙে পড়েছিল। জঙ্কুক তাকে কত করে বলেছে এসব নিয়ে চিন্তা না করতে, তবুও তের চিন্তিত মনোভাব একটুও বদলায়নি। জঙ্কুক তার পরিবারের একমাত্র সন্তান। তার যদি সন্তান না হয় তাহলে তাদের পরিবারের কোনো বংশধর থাকবে না। এই জন্যই তের শাশুড়ি অবশ্য কিছু বলেনি তাকে। তবে এদের অক্ষমতার খবর শোনার পর থেকেই তিনি যেন চুপচাপ হয়ে গেছেন। আগের মতো তিনি তের সাথে আর হেসে হেসে কথা বলেন না, কিন্তু একটা সময় তিনি তেকে ঠিক তার নিজের মেয়ের মতোই ভালোবাসতেন, শাসন করতেন। এসব দেখে তে আরো বেশি ডিপ্রেশনে চলে যাচ্ছে। মনে হচ্ছে তাদের মন খারাপের একমাত্র কারণ শুধু সে। হঠাৎই জঙ্কুক তাকে বাহুডোর থেকে মুক্ত করে রাগ নিয়ে বলল, তুমি কি চিন্তা করছো একটু বলবে প্লিজ? কখন থেকে দেখছি কান্না করেই যাচ্ছ, সমস্যা কি? আমাদের সন্তান না হওয়া, আমি আমার পরিবারের চাপে পড়ে আবার বিয়ে করব, এই ভেবেই নিশ্চয়ই কান্না করছো, তাই না? সিরিয়াসলি তে, তুমি এটা কি করে ভাবতে পারলে? আমি তোমাকে ভালোবাসি, তুমি কি সেটা জানো না? তোমাকে ছাড়া পৃথিবীর অন্য কোনো নারীকে আমি স্ত্রীর মর্যাদা দিতে পারবো না, কখনো না। আমার শেষ নিঃশ্বাস নেওয়ার আগে অবধি আমি তোমাকেই আগলে রাখবো। কান্না করো না বউ, প্লিজ। তে কান্না থামিয়ে চোখ মুছে বলল, আর কান্না করব না, এবার চলো, খিদে পেয়েছে, খাবো চলো। জঙ্কুক তের হাত টেনে কাছে এনে কপালে চুমু খেয়ে বলল, সরি বউ, রাগ দেখিয়ে ফেললাম। কি করব বলো, তোমাকে কান্না করতে দেখলে আমার মাথা ঠিক থাকে না, সরি। সকালের নাস্তা তৈরি করছে তে। পাশেই তার শাশুড়ি তাকে টুকটাক কাজে সাহায্য করছে, কোনো কথা বলা ছাড়াই। তে এই ব্যাপারটা কিছুদিন যাবৎ খেয়াল করছে যে তার শাশুড়ি তার সাথে আগের মতো কথা বলে না। তে হঠাৎ কি মনে করে তার শাশুড়িকে জিজ্ঞাসা করেই বসলো, মা, আপনি কি আমার উপর রেগে আছেন কোনো কারণে? জিন অবাক হয়ে শুধালো, এটা কেন মনে হলো তোমার? তে অভিমান নিয়ে বলল, কিছুদিন ধরে লক্ষ্য করছি আপনি আগের মতো আমাকে আপনার কাছে রাখেন না, কথা বলেন না। আমার বাচ্চা না হওয়ার কারণে কি? তে বাক্যটা আর সম্পূর্ণ করতে পারল না। তার আগে জিন তার ঠোঁটে হাত রেখে থামিয়ে দিলেন। তাড়াহুড়ো করে বলেন, কি বলছো তুমি এসব মা? খবরদার এসব কথা মুখে আনবে না। তুমি শুধু আমার ছেলের বউ না, আমার মেয়ে। আমার যদি একটা মেয়ে থাকতো আর তার যদি সন্তান না হতো, তাহলে কি আমার কিছু করার থাকতো বলো? সন্তান উপরওয়ালার দান, উনি না চাইলে আমরা কি জোর করে আনতে পারবো? এসব বলে আমার পাপ আর বাড়িও না মা। আমি কখনো এসব নিয়ে তোমার প্রতি রেগে থাকবো এসব অবান্তর ধারণা নিজের মনের মধ্যে পুষে রেখো না। কদিন যাবৎ আমার ভাইয়ের দুশ্চিন্তায় মনটা খারাপ, তাই তোমার সাথে সময় কাটাই না। রাগ করো না মা। শাশুড়ির আদর মাখা কথা শুনে আবেগে তের চোখে পানি চলে আসলো। এই বাড়ির প্রতিটা মানুষ তাকে কত ভালোবাসে, তবু সে উল্টো পাল্টা চিন্তা করে শুধু শুধুই কষ্ট পায়। তাদের কথোপকথনের মাঝে ডাইনিং রুমে থেকে ডাক আসলো তের শ্বশুর নামজুনের। তিনি বলছেন, কোথায় তে মা? নাস্তা বানানো হয়নি? আসো তাড়াতাড়ি, আমার অফিসে যেতে হবে তো।
তে তাড়াতাড়ি সব রেডি করে ডাইনিং টেবিলে সব সাজিয়ে রাখলো। এর মধ্যে জাংকুক এসে টেবিলে বসলো। তে তার শ্বশুর শাশুড়ি আর স্বামীকে খাবার বেড়ে দিলে নামজুন বলে উঠলেন, মা তুমিও বসে পড়ো। তেও তাদের সাথে খেতে বসলো, না হলে তার শাশুড়ি রাগ করবেন। তার কথা হলো বাড়ির সকলে মিলে একসাথে খাবে, কেউ আগে কেউ পরে নয়। জাংকুক খাচ্ছে আর টুকটাক তার বাবার সাথে অফিস সম্পর্কে আলাপ করছে। তের হঠাৎ মনে পড়লো তার শ্বশুরের জন্য ফ্রিজ থেকে দইটা নামানো হয়নি, তাই সে রান্নাঘরের দিকে পা বাড়ালো, কিন্তু সেই পর্যন্ত আর যেতে পারলো না। হঠাৎ করেই তার মাথাটা চক্কর দিয়ে উঠলো, তাই সে তাল সামালতে না পেরে ফ্লোরে লুটিয়ে পড়লো। শব্দ শুনে সবাই সেদিকে তাকালো। তাড়াহুড়ো করে তিনজনেই টেবিল ছেড়ে দাঁড়ালো। জাংকুক ঝড়ের বেগে তার কাছে গিয়ে কোলে তুলে নিল, তারপর টেবিলের কাছে এনে চোখে মুখে পানি ছিটিয়ে দিতেই তে চোখ মিলে তাকালো। জাংকুক গালে হাত বুলিয়ে অস্থিরতা নিয়ে বলল, কিভাবে পড়লে? শরীর খারাপ লাগছে? তে দেখতে পেল জাংকুকের সাথে সাথে শাশুড়ি শ্বশুরও তার উত্তর জানার জন্য মুখ পানে চেয়ে আছে। তে দুর্বল কণ্ঠে উত্তর দিল, হঠাৎ করে মাথাটা ঘুরে গেছে, তাই তাল সামলাতে না পেরে পড়ে গেছি। জাংকুক রাগ দেখিয়ে বলল, মাথা ঘুরবে না? আরো না খেয়ে থাকো, কান্না করো দিন রাত বাচ্চার জন্য। কত করে বলি শরীরের যত্ন নাও, শুনেছো কথা আমার? নিশ্চয়ই প্রেশার কমে গেছে। জিন বলল, হয়েছে, রাগ দেখানো বন্ধ কর, এখন যা ডাক্তারকে ফোন কর। জাংকুক রুমে গেল ফোন আনতে, আর তে তার যাওয়ার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। তে পুনরায় তার শাশুড়িকে খাবার দেওয়ার জন্য উঠতে গেল। তার শাশুড়ি থামিয়ে দিয়ে বলল, আমি দিচ্ছি, তোমার দিতে হবে না। তার শ্বশুরের খাওয়া শেষ হলে জিন একটা প্লেটে খাবার নিয়ে তেকে খাইয়ে দিতে লাগলো। তে কত করে বলল যে সে পারবে, কিন্তু উনি তার কথা শোনেনি। তাদের খাওয়া দাওয়া পাট চুকতেই কিছুক্ষণের মধ্যে ডাক্তার চলে আসলো, তাদের ফ্যামিলি ডাক্তার উনি। জাংকুক গিয়ে দরজা খুলে তাকে ভিতরে আসতে বলল। তে এখনো ডাইনিং টেবিলেই বসে আছে, সেখান থেকে তাকে কেউ নড়তে দেয়নি। ডাক্তার থেকে পরীক্ষা নিরীক্ষা করে জানালো যে তে মা হতে চলেছে। এটা শোনার পর জাংকুক আর তার পরিবার কি রিয়াকশন দেবে বুঝতে পারছে না। তেও চরম মাত্রায় অবাক, সে মা হবে। কতদিন ধরে তার শরীরটা আসলে ভালো যাচ্ছিল না, কোনো কাজ করতে গেলে অল্পতেই হাঁপিয়ে যায়, মাথা ঘোরে। সে মনে করেছিল এসব হয়তো প্রেশার ফল করার জন্য হচ্ছে, কিন্তু উপরওয়ালা তাকে এত বড় একটা উপহার দেবে সেটা সে ভাবতে পারেনি। গভীর রাতে করা তার দোয়াগুলো তাহলে কবুল করেছেন তিনি। ডাক্তার যাওয়ার আগে জাংকুককে বলে গেল শিওর হওয়ার জন্য একবার থেকে হসপিটালে নিয়ে প্রেগন্যান্সি টেস্ট করিয়ে নিতে। ডাক্তার চলে যাওয়ার পর তের শ্বশুর শাশুড়ি মুচকি হেসে তের মাথায় হাত বুলিয়ে তাদের রুমে চলে গেলেন। তারা চলে যেতেই জাংকুক মৃদুস্বরে হেসে তেকে কোলে নিয়ে তাদের রুমে চলে গেল। জাংকুক হাসি মুখে তেকে কোলে করে তাদের রুমে প্রবেশ করে বিছানায় বসিয়ে দিল। তারপর নিজেও তার পাশে বসে দুই গাল তার হাতে তালুতে নিয়ে আদুরে কণ্ঠে বলল, খুশি হয়েছো এবার? তে খুশিতে আহ্লাদি হয়ে জাংকুককে জড়িয়ে ধরে কান্না করে দিল। ভেজা চোখে জড়ানো কণ্ঠে বলে উঠল, খুব খুশি হয়েছি, খুব খুব। উপরওয়ালা আমাদের দোয়া কবুল করেছেন, আর কি চাওয়ার থাকতে পারে আমাদের? আর কিছুই চাওয়া নেই। আমার বউ যে খুশি হয়েছে তাতেই আমি খুশি। তে বুক থেকে মাথা তুলে জাংকুকের দিকে তাকিয়ে অভিমানী কণ্ঠে বলল, আমার কারণে শুধু খুশি হয়েছ, বাবা হওয়ার আনন্দে আনন্দিত হওনি বুঝি? জাংকুক স্থির দৃষ্টিতে তের দিকে চেয়ে উত্তর দিল, নিজের বাবা হওয়ার কথাটা জানতে পারলে পৃথিবীর কোন ছেলে খুশি হবে না বলো? আমিও খুশি হয়েছি, তবে বাবা হওয়ার আনন্দ থেকেও এটা ভেবে আনন্দিত হয়েছি যে এখন থেকে তোমাকে আর ভেঙে পড়তে দেখতে হবে না। আমি আমার আগের মতো হাস্যোজ্জ্বল দুষ্টু বউটাকে আবার খুঁজে পাবো, এটা ভেবে মনটাই অদ্ভুত শান্তি পাচ্ছি। তোমার মলিন চেহারা আমি দেখতে পারি না, এটা তুমি জানো, জেনেও এতদিন আমাকে পুড়িয়েছো। তবে এখন তো পুচকু আসছে, এবার কখনো যদি দেখি মুখ মলিন করে রাখতে, তাহলে দেখতে পারবা তোমার স্বামী কি করতে পারে, বুঝেছো? তে মৃদু হেসে জাংকুককে শক্ত করে জড়িয়ে ধরলো। নিজেকে আজ তার পৃথিবীর সবচেয়ে সুখী ব্যক্তিটি মনে হচ্ছে। হাসপাতালের ডক্টরের চেম্বারে বসে আছে জাংকুক আর তে। এই ডাক্তারই তাদেরকে মা বাবা না হতে পারার বিষয়টি জানিয়েছিল। ডাক্তার খানিকক্ষণ দুজনের মুখের দিকে চেয়ে থেকে হাসি মুখে বললেন,
কংগ্রেচুলেশন মিস্টার জংকুক। আমি আগেই বলেছিলাম সৃষ্টিকর্তা চাইলে সবই সম্ভব। জংকুক অমায়িক ভঙ্গিতে ডাক্তারের উদ্দেশ্যে বলল, ধন্যবাদ, তবে টের চেক আপ করার জন্য এসেছিলাম আজ। ডাক্তারের কথা না বাড়িয়ে টেকে চেক আপ করে জানান যে তে আর কোনো সমস্যা নেই, তবে প্রেশার কম থাকার কারণে খাওয়া দাওয়া ঠিক মতো করতে হবে বলে দিয়েছেন ডাক্তার, অন্যথা বাচ্চার সমস্যা হবে। জংকুক ডাক্তারের কথায় সায় জানিয়ে চেম্বার থেকে বেরিয়ে তেকে নিয়ে বাসার দিকে রওনা দিল। জংকুকদের বাসায় তার সকল আত্মীয় স্বজনরা এসে উপস্থিত হয়েছে তাদের সন্তান হবার সংবাদ শুনে। তে মা বাবা ভাইও এসেছে। পুরুষরা সবাই ড্রয়িং রুমে বসে আলাপ করছে আর মহিলারা রান্নাঘরে বসে হরেক রকমের রান্নার আয়োজন করছে। জংকুকের এখন থেকেই অনেক লজ্জা লাগছে, এই এত মানুষ তার বাবা হবার সংবাদে এসেছে। এতক্ষণ সে ড্রয়িং রুমে তার বাবা আত্মীয় স্বজনদের সামনে বসে থাকলেও এখন তাদের প্রতিনিয়ত তার সন্তান নিয়ে কথা বলায় খানিক লজ্জা পেয়ে উঠে দাঁড়িয়ে নিজের রুমের উদ্দেশ্যে পা বাড়ালো। তার রুমে এসে সে তার শাশুড়িকে দেখতে পেল, তের সাথে কথা বলছে। জংকুক তৎক্ষণাৎ বেরিয়ে যেতে চাইলে তার শাশুড়ি মা হাসি মুখে বলল, বাবা তুমি থাকো, আমি যাই। এই বলে তিনি বেরিয়ে গেলেন। তিনি বেরিয়ে যেতেই জংকুক দরজা বন্ধ করে তের পাশে এসে বসলো। তারপর নিজে শুয়ে তেকে তার বুকে নিয়ে এসে বলল, তে আমার এখন লজ্জা লাগছে, বুঝেছ? কেন? সবার মুখে আমার বাবা হবার কথা শুনে। তে হাসলো, হাসি মুখেই বলল, তুমিও লজ্জা পাও? এই প্রথম শুনলাম। জংকুক তের ঘাড়ে চুমু খেয়ে বলল, কেন, ছেলেরা লজ্জা পেতে পারে না বুঝি? তা পারে, তবে তোমার ক্ষেত্রে এই কথাটা আমার বিশ্বাস হচ্ছে না। তুমি দুনিয়ার সেরা নির্লজ্জ বলে কথা। কি কি বললে? আবার বলো তো। তে খিলখিল করে হেসে দিল। এই মানুষটাকে জ্বালাতে তার খুব ভালো লাগে। জংকুকে হেসে দিয়ে মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল তার প্রিয়তমা স্ত্রীর মিষ্টি হাসির পানে। ইস, কি সুন্দর করে হাসে তার বউটা। হঠাৎই সে তের ঠোঁটে চুমু খেয়ে বসলো। তে চমকে উঠে জংকুকের নেশাগ্রস্ত চোখ দুটির দিকে তাকালো। জংকুক ঠোঁট কার্য সম্পাদন করে তের কপালে ঠোঁটের উষ্ণ ছোঁয়া দিয়ে মোহগ্রস্তের ন্যায় বলল, এভাবে হাসি খুশি থেকো সব সময় বউ। তোমার মুখের হাসি দেখার জন্য তোমার এই স্বামী নামক প্রেমিক পুরুষটা যে সব সময় ব্যাকুল হয়ে থাকে। থাকবে তো সব সময় এভাবেই হাসি খুশি। তে মৃদু হেসে জংকুককে শক্ত করে জড়িয়ে ধরলো। তারপর আদুরে কণ্ঠে বলল, আমাদের জীবনে হঠাৎ পাওয়া সুখের আগমন ঘটেছে, যা আমরা প্রতিদিন চাইতাম। এই হঠাৎ পাওয়া সুখে খুশি না থেকে পারা যায় বলো? জংকুক দুষ্টু হেসে তের গালে চুমু খেয়ে বলল, একদম না আমার প্রিন্সেসের আম্মু। তে লাজুক হেসে পুনরায় মুখ লুকালো জংকুকের বুকে। জংকুকও প্রাণ খোলা হাসি হেসে উষ্ণ আলিঙ্গনে তার প্রিয়তমা স্ত্রীকে আরো নিবিড়ভাবে আবদ্ধ করে নিল।